সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমুদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে গোলটেবিল আলোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে উঠে আসে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। বেরিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রয়োজন, বাড়তি সংস্কার হবে সংসদের মাধ্যমে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই করতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। বৈঠকে অংশগ্রহণকারীদের বরাতে জানা যায়, আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশা করছেন জাতিসংঘের মহাসচিব। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দুঃখিত দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে সংস্কার, ভোট ও বিচার নিয়ে আলোচনা দলগুলোর। নজিরবিহীন নির্বাচনে গণতান্ত্রিক সরকারে ফেরার আশা গুতেরেসের, জানালেন নেতারা। সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ। রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার অঙ্গীকার মহাসচিবের, অর্থ সহায়তার তাগিদ। নির্বাচন না দিয়ে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকতে পারবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের। শাহবাগে মিছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবিতে শহীদ মিনারে বাম সংগঠনগুলোর সমাবেশ। এবং লন্ডনে টিউলিপকে দেয়া ফ্ল্যাটের বিনিময়ে ঢাকায় রেহানার ফ্ল্যাট নেন ববির বন্ধু মঈন গনি। দুদকের তদন্তে নতুন তথ্য, কালো টাকা সাদা করতে ছলচাতুরির অভিযোগ। আমরা আলোচনায় আসি। প্রথমে সারওয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, আপনার কাছেই প্রথম প্রশ্নটি করতে চাই। সেটি হলো যে, আপনাদের দলের যিনি আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম, তিনি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে যে গোল টেবিল বৈঠকটি হয়েছিল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, সেই বৈঠককে শেষে বেরিয়ে গণমাধ্যমে বলেছেন যে সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। মৌলিক ভিত্তি বলতে আসলে উনি কি বুঝিয়েছেন, যে সংস্কারের কোন মৌলিক ভিত্তির কথা বলছিলেন? এতদিন তো আমরা শুনছিলাম যে সংস্কার করে তারপর নির্বাচন করতে হবে। মৌলিক ভিত্তিকে নতুন কোনো সংযোজন কিনা আপনাদের? আপনাকে ধন্যবাদ এবং মাসুদ ভাইকে শুভেচ্ছা। আগে আমরা যেটা বলে এসেছি, আজকের কথা সে কোনো আলাদা কিছু না, একই কথা। আমরা বারবার বলেছি যে সংস্কার ছাড়া, কথাটার মূল অর্থ হচ্ছে যে এমন কিছু সংস্কার এখন করতে হবে, এই সরকারকে করতে হবে, এবং এই সরকারের সেই ম্যান্ডেট আছে যেই সংস্কারগুলোর উপর পরের বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে এবং নির্বাচনও হবে। আমরা বারবার বলেছি যে এই সংস্কারগুলো আসলে নির্বাচনী সংস্কার না, বরং নির্বাচন হচ্ছে সংস্কারের অনিবার্য আউটকাম। আপনি সংস্কার করে আলটিমেটলি নির্বাচনের দিকেই যাবেন, এছাড়া অন্য কোনো অপশন, অন্য কোনো তরিকা বাংলাদেশে কাজ করবে না, আমরাও সেটা চাই না। ফলে উনি বলছেন যে এমন কিছু সংস্কার যেটা বাংলাদেশের ফাউন্ডেশনটা, আমাদের রাষ্ট্র হিসেবে, নতুন রাষ্ট্র হিসেবে এটার ফাউন্ডেশনটা গড়ে দেবে, এবং যেগুলোর সাথে আসলে সংবিধান সম্পর্কিত না, যেই জিনিসগুলো এই সরকারই অধ্যাদেশের মধ্য দিয়ে করতে পারে, পরের সরকার সেগুলো হয়তো আইনে পরিণত করবে বা আইনি অনুমোদন দেবে। বাংলাদেশের ইতিহাসে অতীতে এই ধরনের উদাহরণ আছে। আমাদের কাছে যে স্প্রেডশিটটা কমিশন দিয়েছে, সেখানেও কিন্তু অনেকগুলো যে অপশন, তার মধ্যে আছে যে নির্বাচনের আগে অধ্যাদেশ, নির্বাচিত সরকারের মাধ্যমে, গণপরিষদ পার্লামেন্টের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, নির্বাচনকালীন গণভোট, নির্বাচনের পরে গণভোট বা আগে গণভোট, এরকম অনেকগুলো 6টা অপশন তারা দিয়েছে। তো আমরা সেগুলো যাচাই বাছাই করেছি এবং করছি। তার মধ্যে অনেকগুলো জিনিস আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর জন্য পরের নির্বাচিত সরকার অপেক্ষা করার দরকার নেই। কারণ নির্বাচিত সরকারটা কি, আপনি আজকে আমি 2/3 পেলাম, সংসদে গেলাম, আমি তো আমার দলের একটা ইশতেহার থাকবে, সেই ইশতেহারের ভিত্তিতে আমি জিতে নির্বাচিত সরকার গঠন করছি, আমি সেটাই বাস্তবায়ন করব। ওয়ারেজ এখন যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, 6টা সংস্কার কমিশনকে আপনি কাজ করালেন, তারা কাজ করলো, রিপোর্ট দিল, সেগুলো আবার কনসাইজ করে একটা জুলাই চার্টার হচ্ছে। এগুলো তো এখন ন্যাশনাল এজেন্ডা, শুধু ন্যাশনাল এজেন্ডা না, এটা এখন আমি বলবো এক অর্থে ইন্টারন্যাশনাল এজেন্ডা। কারণ জাতিসংঘ, আপনি যে রিপোর্টটা, আপনার আজকের প্রোগ্রামে শিরোনাম বাংলাদেশের রাজনীতি জাতিসংঘ, বাংলাদেশের রাজনীতি জাতিসংঘ কিন্তু আজকে মহাসচিব আসার মধ্য দিয়ে জাতিসংঘ বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছে, আমি সেটা বলবো না। তারা যে রিপোর্টটা দিয়েছিল, মানবাধিকার লঙ্ঘনের যে রিপোর্ট আওয়ামী লীগ আমলে, সেখানে আপনি যদি রেকমেন্ডেশনস পার্টটা দেখেন, সেখানে তারা বলছে বাংলাদেশে প্রোফাউন্ড রিফর্ম দরকার। তো প্রোফাউন্ড রিফর্ম আর এই নাহিদ ইসলামের মৌলিক সংস্কার কথা কিন্তু একই, গভীর এমন সংস্কার করতে হবে, বা আমি অন্য ভাষায় বলতে পারি ইরিভার্সিবল
সংস্কার, কিছু সংস্কার আপনাকে এমন করতে হবে যেগুলো পরে নির্বাচিত সরকার এসে উল্টে দিতে পারবে না, যে আমরা এটা মানি না, আমাদের কাছে 2/3 আছে, আমরা এটা মানি না। পার্লামেন্টে গিয়ে ওই যে আমরা বলেছি যে সংস্কার ছাড়া পার্লামেন্টে গেলে যে সমস্যাটা হয়, আপনি ওটা তখন কি হয়, আজকে আপনার কাছে 2/3 আছে, আপনি একটা কিছু একটা করলেন 2/3 বলে, ঠিক আছে, পরের সংসদ, তারপরের সংসদ কিন্তু তার কাছে 2/3 থাকলে ওটা বাতিল করে দিতে পারে। Definitely. এটা হচ্ছে এটা ঘটেছে বাংলাদেশে। বিএনপি মহাসচিব আজকে যেটা বলেছেন যে মূলত নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো শেষ না, করে দ্রুত এইখানে তো আমরা নির্বাচন করতে বিএনপির হবে। সাথে বারবার ডিফার করছি যে তারা পুরো সংস্কার যজ্ঞটাকে তারা বলতে চাইছে এটা নির্বাচনী সংস্কার, নির্বাচন করার জন্য যেটুকু সংস্কার দরকার। কিন্তু দেখেন ওই প্যারাডাইমেও যদি আমি থাকি, ওই গ্রাউন্ডে যদি থাকি, অদ্ভুত সব কাণ্ড ঘটাচ্ছে এবং আমাদের খুব সন্দেহ তৈরি হচ্ছে। যেমন নির্বাচন কমিশন কি করেছে আপনি দেখেন, যদি এই ব্যাপারটা এরকম হয় নির্বাচন আয়োজনের জন্য যেটুকু সংস্কার দরকার সেটুকু সংস্কার করেন, এটাও যদি ইস্যু হয়, তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা বলেছে আরপিও সংশোধনের একটা সংশোধনী প্রস্তাব করেছে এবং সেখানে যে জটিল এবং কঠিনভাবে আইনটা করে রেখেছিল সেটা তারা অনেক সহজ করার কথা বলেছে। 10% জেলায় অফিস থাকলেই হবে। আপনি এটা নিয়ে আলোচনা উঠার আগেই আপনি কিভাবে গণবিজ্ঞপ্তি দিলেন যে 20 এপ্রিলের মধ্যে আগের আইনের শর্ত পূরণ করে তারপর আপনাকে মানে নিবন্ধন নিতে হবে? নির্বাচন কমিশন এটা কেন করলো? তাতে কোনো সিনক্রোনাইজেশন নাই এবং দেখা যাচ্ছে যে এটা আসলে আমরা যদি এখন যদি এই কথা তুলি যে আমরা 28 ফেব্রুয়ারি দল আত্মপ্রকাশ করার পরে নির্বাচন কমিশনের এই কাজটা করাটা আসলে পক্ষপাতমূলক এবং আমাদের প্রতি বিদ্বেষপূর্ণ। কেমন বলেন তো একটু? কারণ আপনি 28 ফেব্রুয়ারি একটা দল আপনি আগে তো করলেন না, এটা একটা দল নতুন আসলো এবং আপনি বুঝতেই পারছেন যে এই দলটাকে এটা ওই যে একটা ব্যাঙের ছাতা টাইপের দল না যে একটা আমি সংবাদ সম্মেলন করে একটা দল ঘোষণা করে দিলাম। এটা বাংলাদেশের অভ্যুত্থানকারী নেতৃত্বের মধ্য দিয়ে গঠিত একটা দল এবং বিপুল সংখ্যক তরুণের এবং বাংলাদেশ অন্যান্য জনগোষ্ঠীর এটার প্রতি সমর্থন, নজর সবকিছু আছে। সেরকম একটা দল গঠন হওয়ার পরে যেখানে কিনা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আগের থেকে রিপোর্ট আছে, যে আমরা তো সেই রিপোর্টটা পড়েছি, তাদের প্রস্তাবটা, এই প্রস্তাবটা কতটুকু গ্রহণ করা হবে কি না হবে সেটা তো আগে আলোচনা হবে। তার আগে আপনি আগের আইনে গণবিজ্ঞপ্তি কেন দিলেন? তাহলে তো তাদের মোটিভ নিয়ে সন্দেহ তৈরি হবে। তো এই জিনিসগুলো ঘটছে। আমি যাই হোক, আমি শেষ করবো এই পর্যায়ে এটা বলে যে মৌলিক সংস্কার মানে হলো যে এই যে টাইম ফ্রেম নির্বাচনের আগে, এবং নির্বাচনের আগে দেখেন এটা প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘ মহাসচিবের কাছে বলেছেন ডিসেম্বর টু জুন, উনি এটা জাতিসংঘ মহাসচিবের কাছে বলেছেন। ফলে দিস ইজ ভেরি ক্লিয়ার যে এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। আমরা বলছি এই টাইমের মধ্যেই আপনাকে ফয়সালা করতে হবে যে কোন সংস্কারগুলো আপনি নির্বাচনের আগে অধ্যাদেশের মধ্যে করতে পারেন। যেমন অনেকগুলো প্রশাসনিক সংস্কার আছে যেগুলো করে ফেলা সম্ভব, আর যে কোন সংস্কারগুলোর সাথে সংবিধান রিলেটেড সেটার ক্ষেত্রে আমাদের এটা ছিল যে আপনি আগামী মানে নির্বাচনটা এমনভাবে করেন যেটা একই সাথে গণপরিষদ কাম পার্লামেন্ট হবে। যারা বিজয়ী হবে তারা প্রথমে গণপরিষদ হবে, তারপর পার্লামেন্ট হবে, এর মধ্য দিয়ে এই সংস্কারগুলো হবে এবং জুলাই চার্টার হবে আগামী নির্বাচনের ভিত্তি। মানে আমি আপনার কাছে এই পর্যায়ে একটু আপনাকে একটু বেশি সময় নেই, কারণ আপনি অনেক কথাই বলছিলেন। একটা বিষয়ে প্রশ্ন মাথায় আসলো, সেটা হলো যে আমরা বরাবরই শুনে থাকি যে এই সরকার, আপনার একটা কিংস পার্টি, এই সরকার আপনাদের অনেক ধরনের নানা ধরনের সহায়তা দিচ্ছে, আপনি নির্বাচন কমিশন আপনাদের মানে অসহযোগিতা করছে বলছেন, এবং পুরনো যে ধারায় নিবন্ধন নেওয়ার যে প্রক্রিয়া সেটাকে মানে আপনাদের দিকে আসলে আপনাদেরও তো অনেক প্রতিনিধি, মানে বলতে গেলে যে বৃহত্তর ছাত্রদের যে প্রতিনিধি সরকারে আছে, আপনারা কি মানে তাদের পক্ষ থেকে অসহযোগিতা পাচ্ছে এরকম মনে হচ্ছে? না, মানে দেখেন আমাদের মানে এটা হতে পারে যে আমি সরকারে থাকা একজন ব্যক্তিকে চিনি এবং তিনি একসময় ছাত্রনেতা ছিলেন, তাই বলে এখন তিনি আর আমি যে সব ক্ষেত্রে একই রকম চিন্তা করবো তা না। আমি তার মন্ত্রণালয়ের স্পেসিফিক এক একটা স্টেপসের ভেতরের মধ্য দিয়ে আমার স্ট্যান্স তৈরি হবে। আমি সমালোচনা করার মতো পেলে আমি অবশ্যই সমালোচনা করব। মানে এটা তো এমন না যে সবকিছুই আমাকে ডিফেন্ড করে যেতে হবে বা সবকিছুকে আমার সমালোচনা করতে হবে বা বিরোধিতা করতে হবে, ব্যাপারটা এরকম না। নির্বাচন কমিশন প্রশ্নে আমি বলেছি যে আমাদের আশঙ্কা তৈরি হয়েছে যে তারা আসলে এরকম এটা হঠাৎ করে কেন করলো, ঠিক আছে, এবং কেন মানে এটাকে শুধু আমরা বলছি না, বদিউল আলম মজুমদার সাহেব তো বলেছেন যে নির্বাচন কমিশনের অনেকগুলো কাজ আসলে সাংঘর্ষিক, মানে পরস্পর সাংঘর্ষিক, তারা যেভাবে আগাচ্ছে। তো এই প্রশ্নগুলো আছে। এখন কিংস পার্টির এই কথাটা নতুন করে কি বলবো, আপনার এখানেও আমি অনেকবার বলেছি যে এগুলার আসলে। ধন্যবাদ। আমি মাসুদ কামাল ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এই মানে নির্বাচন কেন্দ্রিক সংস্কার যেগুলো কথা বিএনপি বারবার বলছে, নির্বাচন কেন্দ্রিক সংস্কার আসলে কি হতে পারে এবং মানে সরকার সেখান থেকে কত দূরে, কি মনে হয় 7 মাস পরে? দেখেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার জিনিসটা আসলে আমি বুঝি না। মানে উনি বলতে চাইতে পারেন যে সমস্ত সংস্কারগুলো না করলে একটা নির্বাচন হবে না, এটাই তো হতে পারে। তো নির্বাচন হওয়ার জন্য ওই সংস্কারগুলি কেন জরুরি হবে? কি সংস্কার এগুলি, কি ক্যাটাগরিগুলি কি? আমি ওরা তো এখনো বলে নাই, আমি নিজেও আসলে ওইভাবে ব্যাপারটা বুঝি না। কারণ একটা নির্বাচন হবে, একটা অন্তর্বর্তীকালীন একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচন হওয়ার জন্য যা নিয়মকানুন আছে এগুলি থাকবে। এখানে আবার সংস্কারটা কি? এখন তুষার যে কথাগুলো বললেন যে
নির্বাচন ব্যবস্থা বিষয়ক একটা সংস্কার কমিশন আছে, তাদের কিছু সাজেশনস আছে। এখন ওই সাজেশনসের সঙ্গে আমাদের চলমান যে নির্বাচনী আইন আছে, গণপ্রতিনিধিত্ব যে আইনটা আছে আর কি, আরপিও বলে যেটাকে, তার সঙ্গে কিছু জায়গায় কিন্তু পার্থক্য আছে। নতুন একটা দল নিবন্ধন পেতে গেলে কতগুলি জেলায় কতগুলি উপজেলায় কমিটি লাগবে, আরও এরকম অনেকগুলো ঘটনা আছে যেগুলো পার্থক্য আছে। এখন নতুন নিবন্ধনের জন্য তারা যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা সে সঙ্গে ওটা মিলছে না। এটা নিয়ে ও উষ্মা প্রকাশ যেটা করলেন, আমি এর সঙ্গে একমত যে তাহলে যদি আপনি আগের নিয়মেই সব করেন তাহলে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো আপনি নিলেন কেন, এই কথার সঙ্গে আমি একমত। আবার আমার কথা হলো যে নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন আজকে থেকে প্রায় 1.5 মাস আগে তাদের রিপোর্ট জমা দিয়ে দিছে। ওই রিপোর্টটা নিয়ে চুপচাপ বসে থাকারই বা কি মানে আছে? ওই রিপোর্টটা তো এতদিনে তো আপনারা পারতেন সবগুলি রিপোর্ট একসঙ্গে নিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করতে হবে। এটা তো টোটালি একটা সময় ক্ষেপণের পদ্ধতি। ছক দিয়েছে তো, ছক ছক না না ছক আপনি করেন, অসুবিধা নাই, সবগুলি একসঙ্গে নিয়ে আপনি করতে হবে কেন? আপনি একদিনে শুরু করতে পারতেন, একটা শুরু, যেগুলো আগে দরকার। দেখেন দেখেন এখানে প্রশাসন বিষয়ক সংস্কার আছে, বিচার বিভাগীয় সংস্কার আছে, তো এটা তো এই মুহূর্তে জরুরি না। এখন ওনাদের ধরেন আপনার এখন একটা নিবন্ধন পাওয়া দরকার, সামনে নির্বাচন করতে গেলে নিবন্ধনের দরকার আছে। আমি ব্যক্তিগতভাবে নিবন্ধনের পক্ষে না, এটা যে আমাকে বলেন আমি পক্ষে না। এই যে আপনার নিবন্ধন থাকতে হবে কেন? বিশ্বের অন্যান্য দেশে কেমন নাই, এরকম থাকবে কেন? তারা এরকম নিবন্ধন নাই, যেমন ইন্ডিয়াতেই নাই। ইন্ডিয়াতে জাতীয় দল হিসেবে আপনার গ্রহণযোগ্যতা পেতে হলে জাতীয় পর্যায়ের দল হিসেবে, ওরা আঞ্চলিক দলগুলোর এই ধরনের কোনো ব্যাপার স্যাপার নাই। কিন্তু যখন জাতীয় পর্যায়ে একটা দল হতে হবে তখন তারা বলে যে কমপক্ষে এতগুলি রাজ্যে তাদের কমিটি থাকতে হবে, এটা তারা বলে। কিন্তু তা না হলে তারা দল থাকবে সেটা জাতীয় পর্যায়ে দল হিসেবে বিবেচিত হবে না। এই যে পার্থক্যটা, তো সেখানে হলো কি একটা আমাদের এখানে আগে ছিল না। তো এই নিবন্ধন বিষয় তো পরে আসছে রে ভাই। কখনো আসছে জানেন? ইলেকশন কমিশন একটা উদ্ভট একটা সিদ্ধান্ত দিল যে ব্যালট পেপার নাকি অনেক বড় হয়ে যায়। বললো যে নিবন্ধন না থাকলে ব্যালট পেপার অনেকেই আপনি করে মানে পার্টিসিপেট করে, অনেক দল হয়ে যায়, অনেকগুলি মার্কা দিতে হয়, ব্যালট পেপার অনেক বড় হয়ে যায়, যে কারণে নিবন্ধন থাকতে হবে। নিবন্ধিত দল হলে পরে ধরুন 44টা নিবন্ধন, ওয়ান হলো 49টা, আর 49টার জন্য এত বড় হবে, এর চেয়ে বড় হবে না। তো এইটা হলো একটা খোরা যুক্তি আমি মনে করি পার্সোনালি। একটা দল হতে পারে উনি ধরেন উনি একটা আসনও পাবেন না, ধরা যাক, তো আসন পাওয়ার সঙ্গে তো দল করার কোনো সম্পর্ক নাই। ওনার একটা পলিটিক্যাল আইডিয়া আছে, সে আইডিয়া নিয়ে সে জনগণের সামনে যাবে। আপত্তিটা কোথায় আপনার? হয়তো কোনোদিনও কোনো দল পাবেন না। আমাদের এখানে অনেক রাজনৈতিক দল আছে যে কোনোদিনই কোনো আসন পায় না, কিন্তু আছে তো অনেক পলিটিক্যাল পার্টি আছে না, বড় বড় লিডার, বড় বড়। আমি একটা উদাহরণ দিয়ে বলি, এই জুনায়েদ সাকি, তাকে সবাই চিনে, তার দলকে অত লোক চিনে, তার চেয়ে একটু কম লোক চিনে, সে তো অনেকদিন ধরে ইলেকশনও করে, কোনোদিন তো একটা আসন পায় নাই। জামানত বাজেয়াপ্ত হয়েছে, আচ্ছা ওটা হোক, অসুবিধা নেই, আসন পায় নাই, কিন্তু আসন না পাওয়াটা কি প্রমাণ করে যে তার বক্তব্যগুলি অর্থহীন? তাতে প্রমাণ করে না। সে তো একটা আইডিয়া নিয়ে কাজ করছে। এই আইডিয়াটা হয়তো অনেকে ভালো লাগতে পারে, হয়তো একসময় দলটা আরো বড় হবে। কাজে আপনি কিন্তু এই দলটাকে তো অনেকদিন আগের তো ইলেকশন কমিশন তাদেরকে নিবন্ধনও দেয় নাই, কোর্ট টোট অনেক কিছু হয়েছে, অনেকে চায় নাই। আবার জামাত ইসলামের মতো একটা দলকে আপনি তো নিবন্ধন বাতিল করে দিয়েছেন। এই মুহূর্তে তো জামাত ইসলাম নিবন্ধিত দল না, নিবন্ধিত দল, রাইট। এই মুহূর্তে তো না। কিন্তু এই নিবন্ধনটা হলো জানেন একটা চাপিয়ে দেওয়া নিয়ন্ত্রণ, যে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। গণতন্ত্রের নিয়ন্ত্রণ কথা আমি পছন্দ করি না, এটা আমার বক্তব্য। এটা আমার বক্তব্য তো সবাইকে মানতে হবে তা বলছি না, কিন্তু যে কথাটা আমি বলছি যে তাহলে এই নিবন্ধনের জন্য ওই ব্যাপারটা সিদ্ধান্ত আগে হতে পারতো। আজকে থেকে 1.5-2 মাস আগে তারা কিন্তু একটা রিপোর্ট জমা দিছে, সেই রিপোর্টের নিয়ে আলোচনা করে একদিন আপনি সিদ্ধান্ত দিয়ে দিতে পারতেন। এদের বিজ্ঞপ্তি দেওয়ার আগে দিতে পারতেন না। এখন এরা বিজ্ঞপ্তি কী কারণে দিল? এরা বিজ্ঞপ্তি দিল এই কারণে তাদের তো অগ্রসর হতে হবে। এখন এক্সিস্টিং যে লটা তাদের কাছে আছে, তারা কিন্তু ওই লয়ের আলোকেই কাজটা করবে। তাহলে আমি যদি দোষ দেই, দায়ী করি, কাকে দায়ী করব? আমি দায়ী করবো সরকারকে। এই এতদিন আগে পাওয়া একটা রিপোর্টে আপনি চুপচাপ বসে আছেন কেন? সেটা নাকি আসলে এমন করা দরকার ছিল যে একটা মানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা নির্বাহী আদেশ দেওয়া দরকার ছিল, সেই সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে আসা নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারের সুপারিশগুলো আছে। নির্বাহী আদেশ কি করে দিবেন? উনি নির্বাহী আদেশ দিলে পরে সংস্কার কমিশনের রিপোর্টের কি মূল্য আছে? জি,
যদি তাহলে নির্ভয় তো আছে কিছু না, নির্বাচন যে রিপোর্টটা কমিশন তো আমার একটা কথা হলো কি, আইনকে যে ফলো দিন করতে আপনি হবে। রিপোর্টটা পাইলেন, আমি বলছি যে ভাই নির্বাচন কমিশনকে একটা আইন ফলো করতে হবে, তাহলে তারা কোনটা ফলো করবে, কিভাবে না follow নির্বাচন কমিশন তো তাদের কাছে যে আইন আছে ওই পন্থই, তারা তো ওই আইনে বাড়ি যাইতে পারবে না। করবে? জি সেই বিষয়ে তারা যেটা করছে ঠিকই করছে, জি। বাট আমার কথা হলো কি, এই আইনটা এতদিনে তো আপনি একটা ফর্মুলেট করতে পারতেন, এতদিনে তো আপনি ওই প্রস্তাবগুলি নিয়ে বসতে পারতেন। যদি যেই দিন তাদের কাছে প্রস্তাবটা আসছে, যদি সকাল 10টায় আসে, উনি 11টা থেকে আইনটা নিয়ে আলোচনা শুরু করতে পারতেন। সময় ক্ষেপণ করা হচ্ছে, আমি বলতে চাচ্ছি এই সময় ক্ষেপণটা অপ্রয়োজনীয়। আপনি সঙ্গে সঙ্গে স্টার্ট করেন আপনার কাজটা, না একটা সব মিলে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করতে হবে, সেই কমিশন 1.5-2 মাস বসে ঝিমাবে, ঝিমানোর পর আমি আবার টিক চিহ্ন করে ফরম্যাট করব, কি করব, তৈরি করব, করে আবার পাঠাবো, আবার এদের সঙ্গে যোগাযোগ করার জন্য আরেক লোককে আমেরিকা থেকে আমদানি করতে হবে, তার দায়িত্ব হলো সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করা। এগুলোর জন্য কি অহেতুক সময় নষ্ট করা এবং আন্তরিকতার যে অভাব সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। জি, অসংখ্য ধন্যবাদ। সারোয়ার তুষার, আপনিও কি মনে করেন কিনা যে আন্তরিকতার অভাব আছে সরকারের, এবং মানে গাফিলতি কিছু কিছু জায়গায় আছে? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা দীর্ঘদিন ধরে যে কথা বলছিলেন স্থানীয় সরকার নির্বাচনের আলোচনা, জাতিসংঘর সেই আলোচনায়, তো সেই মহাসচিবের সঙ্গে যে আলোচনা রাজনৈতিক দলগুলো করলো, সেখানে আমরা দেখলাম না কারো পক্ষ থেকেই আসলে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে। আসলে সেটাকে কতটুকু আর মানে মূল্য থাকলো আপনাদের যে দাবি সেটার? না, এক নম্বর কথা হচ্ছে আন্তরিকতার ঘাটতি আছে কিনা আমি জানি না বা বলবো না, তবে একটা সমন্বয়হীনতা অবশ্যই আছে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, তারা কাজ করছে। আবার একদিক থেকে তাদের যে, যেমন ধরুন তারা একটা স্প্রেডশিট পাঠিয়েছে, অনেকগুলো স্প্রেডশিট, আমি নিজে ওগুলো অনেক ক্ষেত্রে দেখতেছি, তো আমি দেখছি অনেক, এগুলো যদি এক একটা নিয়ে কাজ করতে হয় একটু টাইম লাগবে। তাহলে এটা আরেকটু আগে পাঠানো উচিত ছিল এবং আমাদেরকে সময় দেওয়া উচিত ছিল। 1 সপ্তাহ সময় করে দিয়েছে। আমরা সংস্কার নিয়ে আন্তরিক হওয়ার পরে আমরা 1 সপ্তাহ টাইম লাইনটা করতে পারি নাই, মানে যেটা ফ্র্যাঙ্কলি যে আমরা ডেডলাইনটা মিট আপ করতে পারি না, আমরা তাদের কাছে সময় চেয়েছি। ফলে এইগুলো আছে, এটা সত্যি, মানে কাজকর্মগুলো কোনো ক্ষেত্রে ধীরগতির এবং কোনো ক্ষেত্রে সমন্বয়হীনতা, এগুলো সরকারের মধ্যে আছে কমিশনের কাজের ক্ষেত্রে। এখন এটা তাদেরকে ঠিক করতে হবে এবং মানে তাদের, আমি এটা শুরু থেকে বলেছি যে বিএনপি তো নির্বাচনের রোডম্যাপ চায়, আমরা সংস্কার রোডম্যাপ চাই। তো সংস্কার রোডম্যাপ বলতে আমরা বুঝি যে আপনি বলবেন অমুক মাসে এটা হবে, অমুক মাসের অমুক ডেটের মধ্যে আপনারা জুলাই চার্টার পেয়ে যাবেন, পাবেনই, মানে যেভাবেই হোক পাবেনই। এইভাবে একটা যদি আমাদের কাছে ইয়েটা দিত তাহলে ভালো হতো আর কি, মানে আমাদের জন্য সুবিধা হতো এবং তখন কিন্তু নির্বাচন নিয়ে আর অস্পষ্টতা থাকতো না। এখন যে অস্পষ্টতা আছে, তখন আপনি বুঝতে পারতেন যে জুলাই চার্টারের এই সময় পাইছি, তাহলে জুলাই চার্টারটা আমি ওর মধ্যে বাস্তবায়ন করব, অমুক টাইমে ইলেকশন হয়ে যাবে। এটা হচ্ছে। আর স্থানীয় সরকার নির্বাচন যেটা, এটা আমরা মানে দেখেন, একটা দাবি আপনি যদি বাস্তবায়ন করতে নাও পারেন তাহলে দাবিটা অর্থহীন হয়ে যায় না। আমরা দাবি জানিয়েছি এবং এটা জনগণ তো বিভিন্ন জরিপে দেখা গেছে, জনগণ বলতেছে যে এটা করা যেতে পারে স্থানীয় সরকার নির্বাচন। এবং আমরা কিন্তু বলেছিলাম যে আপনি গুচ্ছ কিছু জায়গায় আগে দিয়ে দেখেন, হ্যাঁ, যে স্থানীয় সরকারটা হতে পারে। এখন এটা বিএনপি যারা যেহেতু সবচেয়ে বড় দল এবং তাদের অনেক বড় সাংগঠনিক শক্তি আছে, তারা যে ভাষায় কথা বলেছে আমার ধারণা সরকার একটু ভরকে গেছে। আমরা তো এটা অনেক আগে থেকে দেখতে পাচ্ছি যে বিএনপি একটা কিছু না বললে সরকার পেছনে সরে আসে। প্রোক্লেমেশন আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ, প্রোক্লেমেশন সরকার নিজে কবুল বলার পরেও তো প্রোক্লেমেশনটা হচ্ছে না, তাহলে আপনি কবুল বললেন কেন যদি আপনি এটা না করবেন? ঠিক আছে, এখন এটা মোটামুটি কনফার্ম হচ্ছে না কেন আমি জানি না, হচ্ছে না কিনা। চার্টারটা তো এক রকমের, মানে চার্টারটা এক ধরনের প্রোক্লেমেশনই। মানে আমার দাবি হচ্ছে যে, বা আমরা হয়তো দলের দিক থেকে এটা বলতে পারি সামনে, যে চার্টারে তো আপনি একটা প্রেক্ষাপট লিখবেন, সেখানে এটাকে একটা প্রোক্লেমেশনের মতো করেন, মানে ওটারই একটা পূর্ণাঙ্গ রূপ। তো হয়তো সরকার সেদিকে বেশি নজর দিয়েছে বলে প্রোক্লেমেশন, কিন্তু আপনি কিন্তু ওয়াদা করেছেন, আপনার কোনো না কোনো ফর্মে প্রোক্লেমেশনটা করা উচিত। বিএনপি যেটা করেছে যে একদম এই ভাষায় কথা বলেছে, আমরা বাধা দেব, স্থানীয় সরকার নির্বাচন হলে আমরা বাধা দেব, এই ধরনের কথা যখন বলেছে তখন এই সরকার যেহেতু দুর্বল, সে হয়তো ভরকে গেছে। কিন্তু তাই বলে যে স্থানীয় সরকারের ন্যায্যতা এখন হওয়ার যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু দূর হয় না সমাজে। এবং সবখানে আপনি দেখেন আপনারা এখনো সে দাবি উত্থাপন করে, আমাদের দাবি তো এখনো আছে এবং এটা আলটিমেটলি কি হবে শেষ সিদ্ধান্ত কিন্তু জনগণ নেবে। এখন দেখেন, গণ অভ্যুত্থানের সময় জনগণ রাস্তায় নেমে এসে যে দাবি আদায় করে নিয়েছে, এখন জনগণ রাস্তায় প্রতিদিন নামছে না বলে মব হচ্ছে অনেক জায়গায়, কিন্তু জনগণ বড় আকারে রাজনৈতিকভাবে নামছে না বলে আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে জনগণ এগুলোকে মানে ঠিকভাবে নোটিস করছে না। নোটিস যে করছে, এটা প্রমাণ আপনি পাবেন ইলেকশনে কি হবে, এই যে জরিপ করে দেখা যাচ্ছে এত বড় দল বিএনপি যারা ইলেকশনে যাওয়ার জন্য একেবারে রেডি, তারা ওই জরিপে 10,000 লোক জরিপে অংশ নিয়েছে, তার মধ্যে অনলি 17% ডিসাইসিভলি বলছে যে আমরা বিএনপিকে ভোট দেব। বাকি 38% বলেছে যে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। 62% সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে 34% বলছে বলবো না এখন কার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।
তাহলে জামাত হলো 12%, বিএনপি হচ্ছে 17%, আর সেদিনকার জন্ম নেওয়া দল এনসিপি 5%। এটা হচ্ছে এখনকার অবস্থা। ফলে শেষ পর্যন্ত কিন্তু বলতেছে যে ইলেকশনে আমি এই পর্যায়ে আপনার একটা মানে আপনি কিছুদিন আগে একটি সমাবেশে বক্তব্য দিয়েছেন, সম্ভবত যারা মানে রিটায়ার্ড যারা আর্মি অফিসার আছে তাদের সঙ্গে একটি সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। হঠাৎ করে মনে পড়লো, সেখানে আপনি বলেছিলেন যে শ্রীলঙ্কার মতো হয়ে যেতে পারে, যেখানে নতুন দলের সেবক এটা আমি সর্বত্র বলছি, এটা এখন অত্যুক্তি মনে হতে পারে, কিন্তু আমি যা আবহ দেখতে পাচ্ছি, এবং এই জরিপটা কিন্তু আপনি যদি ইন টার্মস অফ ডেমোগ্রাফিক শিফট কোথা থেকে তারা সংগ্রহ করেছে, এবং এটা ডোর টু ডোর গেছে, 77% পার্টিসিপেন্ট রুরাল, খুব মেথোডোলজিক্যালি খুব সাউন্ড একটা এবং স্যাম্পল সাইজ হিসেবে এটা অনেক বড়, 10,000 লোক নিয়ে করা মানে আরো বড়, আরো জরিপ হবে বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু ওখানে দেখে আমার কাছে মনে হয়েছে যে তার মানে আমি যে আকবরিয়া কথাটা বলছিলাম, অনেকগুলো জায়গায় আমি এই কথাটা বলেছি, শ্রীলঙ্কার মতো ঘটনা এখানে ঘটতে পারে, কেউ জানে না কি ঘটবে কি ঘটবে না। আমি মনে করি আমাদেরকে দেখাতে হবে যে আমরা দায়িত্বশীল, উই আর রেডি টু টেক ওভার, যদি জনগণ আমাদেরকে সে দায়িত্ব দেয়। সেটা হলো আমাদের সংগঠনের অভ্যন্তরীণ বিষয় বা সংগঠনের নিজস্ব শক্তিমত্তা প্রস্তুতির বিষয়। কিন্তু এখানে ইলেকশনের ব্যাপারে ওই মুখ দলের 30%, তমুক দলের 25%, এগুলো যে বাঁধা ধরা আমরা বলি, সেরকম ঘটতে যাচ্ছে না এবার। মানে সব পুরো আপনি এই জরিপটা থেকেই বিচার করতে পারবেন যে টোটাল 59% ভোটার এখনো হচ্ছে আপনার মানে সুইং ভোটার, তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে, এবং তার মধ্যে নারীরা হলো 35%, জেনজি যাদেরকে বলা হচ্ছে বয়স 28-এর মধ্যে, এই ভোটার হচ্ছে 35%, মানে যারা এখনো সিদ্ধান্ত নেয় নাই। তারপর হচ্ছে আপনার মিলেনিয়াল যাদের বলা হয়, বয়স 29 থেকে 45, এদের মধ্যে একটা বিপুল অংশ জীবনে প্রথমবার ভোট দেবে এবার, যেমন আমি নিজে এর মধ্যে পড়বো, ঠিক আছে। আমার ভোটাধিকার আগেও ছিল, মানে লাস্ট ইলেকশনে, কিন্তু আমরা তো ভোট দিতে পারিনি। সুতরাং এই ভোটারদের মাইন্ডসেটটা কিন্তু কেউ জানে না। আর এই জরিপটা হচ্ছে আপনার এই এনসিপি আত্মপ্রকাশ করার আগে, তখন আপনার কাছে শুধু এটুকু ইনফরমেশন ছিল যে একটা স্টুডেন্ট লেড পার্টি আসতে যাচ্ছে, কিন্তু আপনি চেয়ে বেশি কিছু জানতেন না। সেটা মাথায় রেখে আপনি জরিপে অংশ নিয়েছেন, ফলে অনেক ইন্টারেস্টিং জিনিস কিন্তু সামনে আছে, ঠিক আছে। সেগুলো আমি বলছি যে মানে আপনার কাছে তার মানে লজিক্যালি যদি বলি, এই জরিপটাকে যদি আমরা একটা ভিত্তি ধরি, 17% ম্যান্ডেট আছে। এই 17% ম্যান্ডেট নিয়ে আপনি শুধুমাত্র আপনার বড় সাংগঠনিক আছে, মানে শক্তি আছে, এটার ভিত্তিতে আপনি জোর করবেন, এটা হয় না আর কি। কারণ আমরা যদি জোর করি, তাহলে তো আমরা যদি জোর করা শুরু করি, তাহলে একটা দেশের মধ্যে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে, সেটা তো আমরা চাই না। জি, আমরা জরিপের কথা অনেক সময় শুনি নির্বাচন কেন্দ্রিক। আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবারও জরিপ দেখেছিলাম, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। বরং হচ্ছে যে আমরা একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে শুনতে চাই যে সারওয়ার তুষার সম্প্রতি একটি ইভেন্টে বলেছিলেন, আমি যদি একদম কোট করি, যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে, কিছু কিছু দল মনে করছে তারা এখনই ক্ষমতায় চলে এসেছে, এবং বড় দুটি দলকে পাশ কাটিয়ে শ্রীলঙ্কায় যেমন একটি ছোট দল ক্ষমতা এসেছে, বাংলাদেশও তেমন ঘটতে পারে। আমি যদি ভুল না করে থাকি, সারওয়ার তুষার এই কথাটাই বলেছিলেন। আপনার চারপাশে যেটা দেখা সাংবাদিকতার অভিজ্ঞতা, সেটা দেখে আপনি এরকম মনে করেন কিনা? না, আমি মানে ওনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না। তো হতে পারে, বাংলাদেশে অনেক কিছু হতে পারে। আমার মনে আছে, আমার অনেক বাংলাদেশের মূল ইলেকশনগুলোতে আমি দেখেছি। ধরেন 91-এর যে ইলেকশনটা, 91 ইলেকশনে আমি এমন কোনো বিএনপি লিডারকেও বলতে শুনি নেই যে তারা ক্ষমতা আসবে। রাইট। আমি তো নিজের সাংবাদিকতা করি অলরেডি, তখন আমার সাংবাদিকতা শুরু হয়ে গেছে। আমি অনেক বিএনপি লিডারকেও বলতে শুনি নাই যে সে ইলেকশনে পাস করবে। এই তেজগাঁতে ইলেকশন করছিলেন বিএনপির মেজর মান্নান, আর এখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শেখ হাসিনা নিজে। পুরনো ঢাকায় সাদেক হোসেন খোকা, তার সঙ্গে ছিলেন শেখ হাসিনা নিজে। তো খোকা ভাইয়ের সঙ্গে তো আমার পার্সোনালি পরিচয় হয়েছিল। খোকা ভাই বলছে দেখি কতটুকু ফাইট দেওয়া যায়, এটা ছিল ওনার মুখের ভাষা। আর মান্নান সাহেব তো আওয়ামী লীগের নমিনেশন চাইতে গেছিলেন। মান্নান সাহেব আওয়ামী লীগের কাছে নমিনেশন চাইতে গেছিলেন, আওয়ামী লীগ থেকে নমিনেশন দেয় নাই। মান্নান সাহেব বলছিলেন যে এই এলাকায় নোয়াখালীর লোকজন বেশি আছে, তা আমি দিলে আমি হয়তো পারবো। তাহলে শেখ হাসিনা নিজে দাঁড়াইছে, তখন খালেদা জিয়া তাহলে এই জায়গায় শেখ হাসিনা বিরুদ্ধে দিয়েছে। দুই জায়গায় শেখ হাসিনা হারছে। শেখ হাসিনাকে জীবনে চিন্তা করছিল হারবেন উনি, টুঙ্গিপাড়ায় না দেখা উনি গেছিল। তো এখন বিষয়টা কি, যে এটা আপনি আগে বলতে পারেন নির্বাচন অনেক কিছু হয়, প্রিডিকশন করা যায় না। আওয়ামী লীগ তো চিন্তা করছিল যে কে কোন মানে পোর্টফোলিও নিবে, এটা নিয়ে তাদের গবেষণা শুরু হয়ে গেছিল। তারপরে না পেরে বললো যে সূক্ষ্ম কারচুপি হয়েছে। তারপরে আমি তখন মিরপুর থাকি, আমি মিরপুর আমার বাসা, আমি তখন ভোটার অলরেডি। মিরপুরের বাসা, ওখানে ডক্টর কামাল হোসেন দাঁড়াইছিলেন, তার বিরুদ্ধে দাঁড়াইছিলেন হারুন আল রশিদ মোল্লা, উনি এখানকার ইউপি চেয়ারম্যান না ছিলেন, কি ছিলেন, উনি দাঁড়াইছিলেন। তো কামাল হোসেন সাহেব উনি আগে আওয়ামী লীগ করতেন না, ভদ্রলোক। আওয়ামী লীগের নমিনেশন না পেয়ে পরে বিএনপি থেকে নমিনেশন নিচ্ছেন। উনি সারা জীবন আওয়ামী লীগ করছেন, ওনার ফ্যামিলি যে এখন যে এখলাস মোল্লা, ইলিয়াস মোল্লা এদের বাবা। তো ওখানে তো ডক্টর কামাল হারিয়ে গেছে।
হাইরা যাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়া হারুন মোল্লা বলছে যে উনি কোনো বিজয় মিছিল করবেন না। ওই কি ডাক্তার কামাল হোসেনকে আমি হারাই দিচ্ছি, এটাতে আমার লজ্জা লাগতেছে। তো এখন কিন্তু মাঠের বাস্তবতা আমি কি এটা বলতেছি দেখেন? যে মাঠের কেউ জানেন বাস্তবতা- না। মাঠের বাস্তবতায় কি আসলে এনসিপি এত বড় মানে দল এটা হতে পেরেছে কিনা? শরৎ ভাই যে কথা বললাম আমি তো সে একমত যে এই যে জরিপটা, ইনোভেশনের জরিপটা আমি নিজে দেখেছি, এটা নিয়ে আমি নিজেও একটা কন্টেন্ট করেছি ইউটিউবে, এবং এটা আমার কাছে খুবই একটা ভালো জরিপ মনে হয়েছে। এবং এই জরিপটা ও একটা ভালো পয়েন্ট ধরছে যে এটা তারা যখন জরিপটা করে তখন এনসিপির জন্ম হয় নাই, হুম, এনসিপির জন্মের আগেই তারা জরিপটা কিন্তু করেছে। কাজে সে কারণে মানুষের মানে বক্তব্যটাও তো ওইভাবে আসবে না, এটা একটা আশাবাদের জায়গা কিন্তু। কারণ ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করতেছেন, যদি ওনারা সিদ্ধান্ত নেন যে আমি এই ভোটটা পাবো না, তাহলে পার্টি কী কারণে করছে? জি, এটা একটা আশাবাদের জায়গা, ওনারা এভাবে অগ্রসর হবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের মানুষের কাছ থেকে ভোটটা আদায় করতে হলে আপনাকে কিছু কাজকর্ম করতে হবে যারা নাকি মানুষ হ্যাপি হবে। আমি কিন্তু এনসিপির সমালোচনা করে বলি, ওনাদের জন্মের পর ওনারা এমন একটা কাজও করেন নাই যা দেখে মানুষ খুব আশাবাদী হচ্ছেন, বরঞ্চ মানুষের মধ্যে ওনাদের পার্টি সম্পর্কে একটা, আমি মনে করি একটা নেতিবাচক ধারণা জন্ম নিচ্ছে যে এরা আসলে কাদের পার্টি, এরা কাদের টাকায় চলছে, এরা কি আবার সেই গতানুগতিক আরেকটা বিএনপি আওয়ামী লীগ হচ্ছে? আমরা তো আরেকটা আওয়ামী লীগ বিএনপি চাই না, আওয়ামী লীগ বিএনপি আছে দুইটা দল, আমরা একটা নতুন একটা পার্টি চেয়েছিলাম, সেই পার্টিকে তারা হতে পারছেন? বাংলাদেশের মানুষ কিন্তু এটা ভাবে যে আমরা কি একটা নিউ কিছু পাচ্ছি, আমরা কিন্তু এখনো নিউ কিছু পাই নাই। সেই জায়গাটা যদি ওনারা পূরণ করতে পারেন হতে পারে অনেক কিছুই, আর যদি পূরণ করতে না পারেন তাহলে ফল অবধারিত। জি, আমি আপনাকে পরবর্তী প্রশ্নটা করি, সেটা হলো যে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক দপ্তর ওএইচসিআর, সে তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বেশ কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিলেন। তারা বাংলাদেশে একটি অফিস প্রতিষ্ঠা করতে একটু ইন্টারেস্ট শো করেছিলেন এবং বাংলাদেশের সরকারও সেখানে প্রাথমিকভাবে ইন্টারেস্ট শো করেছিল, কিন্তু সেটা নিয়ে চূড়ান্ত কোনো বক্তব্য হয়নি। আজকে আমি দেখলাম যে এবি পার্টির যিনি নেতা আছেন ব্যারিস্টার ফুয়াদ, তিনি বলছেন যে তিনিও সেখানে মানে জাতিসংঘকে এই আহ্বান জানিয়েছেন যেন তারা বাংলাদেশে অফিসটি প্রতিষ্ঠা করে। আবার গতকালকে আমি মামুনুল হকের কাছ থেকে শুনছিলাম যে জাতিসংঘের এই অফিস যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয় তাহলে নাকি নানা ধরনের পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশকে গ্রাস করে ফেলবে, এ ধরনের তিনি একটা আশঙ্কা করছেন। আপনি আসলে এই বিষয়টা নিয়ে কি মনে করেন? না, এই ধরনের অফিস হলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে তা মনে করি না, হতেই পারে এখানে এই ধরনের অফিস তাদের দেখেন আমাদের এখানে না হয় কি সমস্যাটা আমি বলি আপনাকে, যখন একটা পলিটিক্যাল, আমরা অতীত অভিজ্ঞতা থেকে বলি, সামনে কী হবে তা তো আমরা বলতে পারবো না। যখন কোনো পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় থাকে তারা কিন্তু অন্য কারো কথা শোনে না, তারা বলে আমরা যা করছি ভালো করছি। একটা মানে আপনার বলে যে গণমাধ্যমে এরকম স্বাধীনতা আগে কখনোই হয় নাই দাবি করে তথ্যমন্ত্রীরা, সব তথ্যমন্ত্রী বলে, কিন্তু আমার আমলে যা হয়েছে এরকম হয়। আবার যখন বিদেশের থেকে কোনো একটা পর্যবেক্ষক দল আসে, তারা যখন একটা করে একটা তাদের একটা রিপোর্ট দেয়, ফাইন্ডিংস দেয় যে আমাদের এখানে এই অবস্থা, দুর্নীতিতে এই অবস্থা, তখন তারা সেটাকে অস্বীকার করে, কিন্তু এটা বানানো রিপোর্ট এরকম বলে। তাহলে তারা বাইরের থেকে আসে কি বুঝবে, আসলো দেখলো চলে গেলো, আর রিপোর্ট দিলো হয়ে গেলো, হলো না, এরকম তারা কিন্তু বলে। তো আমাদের এখানে যে জাতিসংঘের একটা অফিস হয় এখানে, আমি এতে কোনো নেগেটিভ কিছু দেখি না। জি, জাতিসংঘকে আমাদের এখানে কালচারালি কি করবে আমি জানি না, মামুন সাহেবের কোথায় মানে আতঙ্ক আমি বুঝতে পারি না। আমি মনে করি এটা ভালোই তো, খারাপ উনি বলতে চান যে সমকামিতা সহ নানা ধরনের পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশে গ্রাস করে ফেলবে। স্যার অর্থ স্যার, আপনি কি মনে করেন বা আপনাদের পার্টি কি মনে করে যে জাতিসংঘের একটি অফিস এখানে দরকার কিনা? বিশেষ করে শেখ হাসিনার বিচার, গণহত্যার বিচার আইসিটিতে আছে, সেই অবস্থায় আসলে বিচারের স্বচ্ছতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার বিষয়টি নিয়ে। না, আমরা এটা এখনো পার্টিগতভাবে কোনো অবস্থান নেই বা এটা এখনো আমরা আলোচনা করি নাই। কিন্তু যেটা হচ্ছে কি যে উদ্বেগগুলো আছে, আপনি মামুনুল হকের কথা বললেন, ইসলামপন্থীদের দিক থেকে যে উদ্বেগগুলো আছে এগুলো মিট আপ করেই এখানে অফিস হতে পারে, এটা খুব বিষয় না। আপনাদের পক্ষ থেকে কোনো উদ্বেগ নেই এরকম বিভিন্ন জায়গায়? আমাদের উদ্বেগটা হচ্ছে যে আপনি একটা দেশে এসে করবেন একটা অফিস, সেই দেশের বিভিন্ন মতাদর্শিক ব্লক আছে, কোনো এটা নিয়ে যেন নতুন কোনো ক্ল্যাশ না হয়। এবং আপনি জাতিসংঘ যদি এখানে কেন কালচারাল প্রশ্নে তার ঢুকতে হবে? আমাদের এখানকার কালচারাল ডিবেটে, ইডিওলজিক্যাল ডিবেটে তো জাতিসংঘে ঢোকার দরকার নাই। তারা সিম্পলি মানবাধিকার বিষয়ক কাজ যদি নিজেকে সীমাবদ্ধ রাখে, দ্যাট উইল বি ফাইন। এবং এখানে রোহিঙ্গা প্রশ্নটা আছে, তারা যদি তারা আগে জুরিসডিকশনটা ঠিক করে, যে আমরা আওতাটা ঠিক করে যে আমরা এই করব, এবং এখানে আমাদের প্রধান থাকবে, লক্ষ্য থাকবে রোহিঙ্গাদের দিকে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির দিকে, এটা যদি হয় তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এরকম হয় যে
প্রত্যেকটা সমাজে কিছু কিছু জিনিস নিয়ে রিজার্ভেশন থাকে। এটা জাতিসংঘ যে, এবং জাতিসংঘের আমি মনে করি ওই এক্সপার্টাইজ আছে, এবং এখানে যিনি জাতিসংঘের যিনি এসেছিলেন তিনি প্রথমবার কিন্তু এই কথাটা বলেছিলেন যে আমরা যেখানেই যাই সেখানে এমন ওইখানকার যে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে অনুভূতি সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ করতে আমি চাই যেটা না। প্রশ্ন করতে চাই সেটা হলো আপনারা কি সেই রিজার্ভেশন যে প্রত্যেকটা সমাজে যে রিজার্ভেশন থাকে আপনারা কি সেই রিজার্ভেশনটাকে আরো বেশি প্রমোট করেন কিনা? মানে আমি যেটা বলতে চাইলাম যে আপনারা যে ইনক্লুসিভ পার্টির কথা নিয়ে বয়ানের সামনে এসেছিলেন, আপনাদের পার্টি কি আসলে ততটা ইনক্লুসিভ হতে পেরেছে নাকি একদম যেদিন ঘোষণা করলেন সেই রাতেই অনেক কিছু ঘটে গেল? না, অফকোর্স আমাদের পার্টি আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ইনক্লুসিভ থাকার, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, কতগুলো জিনিস আছে যেগুলো বাংলাদেশের জন্য খুবই নন ইস্যু, হ্যাঁ, এবং এটাকে এমনভাবে সামনে আনার চেষ্টা করা হয় যে এটা যেন এই মুহূর্তের প্রধান ন্যাশনাল সমস্যা। আমরা মনে করি যে এইভাবে করলে মানে আপনি এখানে ছোট একটা দল হতে পারবেন, এখানে মানে বেশিরভাগ মানুষকে অ্যাকোমোডেট করার মতো দল হতে পারবেন না। বড় বড় আপনাদের যারা মানে প্রথম সারির নেতা আছে তাদেরকে সেটা বোঝাতে পেরেছেন? যেমন কিন্তু একটা জিনিস আছে যে আপনি প্রাইভেট লাইফে মানুষকে কি বিশ্বাস করে এটা নিয়ে তো আমাদের কোনো মানে হস্তক্ষেপ কিংবা উদ্বেগ নাই, কিন্তু কিছু জিনিস আছে যে আপনি ন্যাশনালি চাপায় দেওয়া দরকার নাই, যেগুলো আসলে আমাদের ইস্যুই না, যেগুলো 0.001% মানুষের সমস্যা, সেগুলোকে আমরা কেন সামনে আসতে দেবো, কেন কালচারাল প্রশ্নগুলোকে সামনে আসতে দেবো? রাজনৈতিক দলের যা কাজ তো কালচারাল প্রশ্নের ডিবেটগুলোকে মানে প্রমোট করা না। আপনাদের যারা প্রথম সারি নেতা তারা কি এই বিষয়টা বোঝেন কিনা? না, বুঝবেন না কেন? তারা একটা রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতা যারা, তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে যেহেতু আমরা মধ্যমপন্থী দল করব বলেছি এবং সেটা চেষ্টা করছি, ফলে এখানে বিভিন্ন ব্লকের যে ইডিওলজিক্যাল ডিবেটগুলো আছে আমাদের কাজ হচ্ছে এগুলোকে মিটিগেট করা, এগুলোকে আরও কোনো একটা পক্ষকে উস্কে দেওয়া না। আমরা চেষ্টা করবো যে বাংলাদেশে যেটা হয়েছে কি এর আগে আপনি আওয়ামী লীগ আমলে এইটা তো একেবারে মেরুকরণটা ছিল চরম মাত্রা মেরুকরণ, নির্মূল করা ছাড়া অন্য কোনো ব্যাপার নাই। এখন ডেমোক্রেটিক স্পেসটা ওপেন হয়েছে, এখন এটাকে আমরা কি আবারও ওই মুখোমুখি সংঘর্ষের জায়গায় যাব নাকি একটা আলোচনার পরিবেশ তৈরি হবে? সংলাপ, এটা হলো গণতান্ত্রিক সমাজের প্রধান বৈশিষ্ট্য যে আপনি জানবেন আমার রিজার্ভেশন কি নিয়ে, আমি জানবো আপনার রিজার্ভেশন কি নিয়ে, এবং আমরা একটা মধ্যবর্তী জায়গায় আসার চেষ্টা করব। এই জায়গাটা আমরা প্রোভাইড করতে পারি কিনা সেটা হবে আমাদের কাজ। আমি একটু আজকের একটা প্রসঙ্গে আসি, সেটি হলো যে আজকে ইনকিলাব মঞ্চ এবং বামপন্থী কতগুলো দলের পক্ষ থেকে পৃথক পৃথক দুটি কর্মসূচি ছিল। একটু হচ্ছে বামপন্থীরা শহীদ মিনার থেকে একটি গণমিছিল করে শাহবাগের দিকে আসার চেষ্টা, আবার ইনকিলাব মঞ্চ পাল্টা একটি কর্মসূচি দিয়েছিল, শাহবাগ থেকে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছিল, তখন পুলিশ বাধা দিয়েছে। মানে এই যে এখন শাহবাগ শাপলা যে আলোচনাগুলো চলছে, বাইনারির একটি আলোচনা, সেটিকে আসলে বাংলাদেশের রাজনীতিকে বা বাংলাদেশের এখন যে ক্রিটিক্যাল ফেজ দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেটাকে আরো বেশি সংঘর্ষমুখী করে তুলতে পারে কিনা? দেখেন, এগুলো আমার মনে হয় এই কর্মসূচিগুলো আসলে মতলবী কর্মসূচি, মানে অপ্রয়োজনীয় একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করার জন্য এগুলি করা হয়। একটা জিনিস ভাবেন, এখন একটা সময় গালি ছিল রাজাকারের বাচ্চা, এগুলি গালি ছিল, এখন নতুন একটা গালি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে শাহবাগী জিনিসটা কিরে ভাই? শাহবাগের যে গণজাগরণ মঞ্চ যেটা হয়েছিল ওই সময়, ওখানে যারা লোকগুলি ছিল, শাহবাগী বলতে কি আপনি সবাইকে গালি দিচ্ছেন? ওখানে ঢাকা শহরের কোন লোকটা ছিল না, এত হাজার হাজার লোক ছিল, সবাইকে আপনি গালি দিচ্ছেন? সেই গালি দেওয়ার এখতিয়ার আপনার আছে, কেন আপনি গালি দিচ্ছেন? ওখানে অনেক লোক গিয়েছিল, শিশু, কিশোর, নারী, পুরুষ সবাই গিয়েছিল। এখন সে আন্দোলনটার ফলাফল হয়তো কেউ একজন ছিনতাই করেছে। জি, না, যেটি বলা হয় যে সেটি আসলে ফ্যাসিবাদী পদ্ধতিতে আওয়ামী লীগকে নিয়ে যেতে শাহবাগ আন্দোলন অনেক বেশি। না, আমি এর সঙ্গে একমত না, আমি একদমই একমত না, আমি এটা একদমই একমত না। আমি বলবো ওই সময় ক্ষমতাসীন দল, ওটা তো প্রথম কয়েকদিন তো আপনার ওখানে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের কেউ ঢুকতেই পারে নাই। তারপরে তারা ওই যে কি সিদ্দিকী নাজমুল নাকি এক লোক ছিল, ভদ্রলোক, উনি পরে ধীরে ধীরে ওখানে গেলেন, তারপরে ধীরে ধীরে এটা আওয়ামী লীগের ক্যাপচারে চলে গেল, এবং আওয়ামী লীগ এটা দিয়ে ওই যুদ্ধ অপরাধের বিচার সংক্রান্ত তাদের কিছু মতলব এখান থেকে তারা বের করে নিয়ে আসলো। কিন্তু এই আওয়ামী লীগের যে মতলবটা হতে পারে, এই মতলবটা দিয়ে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, হইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তাদের যে আবেগ অনুভূতিগুলি ছিল, যারা এখন উপস্থিত ছিল, যে কারণে যুদ্ধ অপরাধীদের বিচারের যে দাবিটা ছিল, যে দাবিতে এখন তারা হাজির হয়েছিল, এই আবেগ অর্থহীন। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই 24-এর গণ-অভ্যুত্থান যেটা হয়েছে, এটা সফল হয়েছে, আজকে সবাই হিরো। যদি এটা সফল না হতো, এই আন্দোলনে ছিল না কে? এই আন্দোলনে ছিল না কে? সবাই অপরাধী হইতো, এটা আপনি বলতে পারতেন না। তো এখন এটা হলো ওরকম জিনিস। আজকে যারা এই আন্দোলন সফল হওয়ার কারণে আওয়ামী লীগের যারা আসলে তারা সবাই চলে গেছে, ওই আন্দোলনটা কিন্তু আওয়ামী লীগের আন্দোলন
ছিল না। শেষ দিকে এসে সরকার ওটাকে তাদের মতো করে ক্যাপচার, ওই যে আমরা বলি না আন্দোলন ছিনতাই হয়ে গেছে, তারা ছিনতাই করে নিয়েছিল। এখন ওই ছিনতাইকারীর সমালোচনা করতে যেয়ে আপনি পুরো আন্দোলনটাকে যখন আপনি এভাবে মানে ভুলভাবে চিহ্নিত করেন এবং ট্যাগ লাগাই দেন, আমি মনে করি এটা ঠিক না। আমি মনে করি একদমই ঠিক না। এবং সেই কাজটা এখন করার চেষ্টা করা হচ্ছে। শাহবাগের আন্দোলনের সঙ্গে শাপলার আন্দোলনকে দুটাকে মুখোমুখি দাঁড় করে দেওয়ানো হচ্ছে, এটা ঠিক না। শাপলার আন্দোলনটা যেভাবে সরকার দমন করেছে, দ্যাট ওয়াজ মানে আপনার এটা রং খেবল না, এটা একটা ভয়ঙ্কর ঘটনা ওই সময় সরকার করেছে, তার বিচার হোক। এবং পরবর্তীতে ক্যাপচারও করেছে, কমই জননীয় হয়েছে শেখ হাসিনা। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের আসলে শাহবাগ এবং শাপলা যে বিতর্ক আমরা দেখছি যে এটা খুবই একটা এলিট শ্রেণীর মধ্যে এই বিতর্কটা রয়েছে, সেটা সম্পর্কে আপনাদের দলের আসলে অবস্থান কি, এবং এই যে বাইনারি পলিটিক্স সেটাকে আসলে মুখোমুখি সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে, সেটাকে আসলে বাংলাদেশের জন্য ভালো কিনা আপনারা কি মনে করেন? না, বাইনারি পলিটিক্স কখনোই ভালো কিছু আনে না। এটা তো সবচেয়ে বড় প্রমাণ আওয়ামী লীগের আমলে। এবং আমরা এই শাহবাগ শাপলা করে আওয়ামী লীগ যেটা হয়েছে যে আমরা একটা বিভাজন করতে চেয়েছিলাম সবসময়, শক্তি সঞ্চয় যখন করতে পেরেছি তখন সফল হয়েছি। সেই বিভাজনটা ছিল যে ফ্যাসিবাদ বনাম জনগণ, এবং জনগণ মানে জনগণের মধ্যে অনেক অংশ থাকবে। আপনি ইসলামপন্থী হন আর আপনি বামপন্থী হন, যদি আপনি ফ্যাসিবাদের অংশ হন তাহলে আপনার সাথে আমার হবে না। আর আপনি ইসলামপন্থী হন, আপনি বামপন্থী হন, আপনি মধ্যমপন্থী হন, আপনি জনগণের অংশ হন, জনগণের পক্ষে থাকেন, তাহলে আপনার সাথে আমার হবে। এটা ছিল আমাদের ব্যাপার। এবং এখন এই গণঅভ্যুত্থানের পরে, 24শে গণঅভ্যুত্থানের পরে আমরা মনে করি যে এই শাহবাগ শাপলার যে কালচারাল ফাইট, এটার বাস্তবতা অবজেক্টিভ কন্ডিশনটা ফুরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তবু এটাকে অনেক সময় জোর করে আনা হচ্ছে, নানা দিক থেকে আনা হচ্ছে। কারণ হলো এটা অনেকগুলো জনসম্পৃক্ততা কতটুকু দেখেন? জনসম্পৃক্ততা কোথায় আপনি দেখেন, বাংলাদেশের মানুষ কি আদৌ কি এগুলো নিয়ে ভাবছে? বাংলাদেশের মানুষের এখন প্রধান কনসার্ন হচ্ছে দৈনন্দিন সমস্যা, তাদের প্রতিদিনকার সমস্যাগুলো নিয়ে মানুষ ভাবতে চায়। এবং ওই যে রিপোর্টটা, যে জরিপটার কথা হচ্ছিল, ওখানেও কিন্তু মানুষ দুটো জিনিস এসছে, একটা হলো তার ডে টু ডে লাইফের প্রবলেম, আর একটা হলো তার স্ট্রাকচারাল রিফর্মের প্রশ্ন। দুটোর ক্ষেত্রে মানুষের অবস্থানটা অনেকটা এরকম ছিল যে যেটাতে সে দ্রুত ফলাফল পাবে, মানুষ ফলাফল দেখতে চায়। আমি স্ট্রাকচারাল রিফর্মে অনেকগুলো প্রতিশ্রুতি দিলাম, আলটিমেটলি হলো না, কিন্তু টাইম গেল অনেক, এটা মানুষ চায় না। মানুষ দেখবে যে আপনি যে চেঞ্জটা বা যে সিদ্ধান্তটা নিচ্ছেন, আজকে আমি বা আগামীকালকে আমি এটা কি বেনিফিট পাবো। এটা হলো বাংলাদেশের মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের, মূলধারা মানুষের এটা হচ্ছে চাওয়া পাওয়া। কিন্তু ঢাকা শহরের মধ্যে ধরেন এরকম অনেকগুলো ব্লগ থাকতে পারে, ছোট ছোট ব্লগ, যারা এই ফাইটগুলো করে, এবং তাতে করে আমরা মনে করি যে এইটা এখন করা উচিত ছিল না। এখন উচিত হচ্ছে বসে এগুলো নিয়ে আলাপ আলোচনা করার, বা নিজের বুদ্ধিভিত্তিক আলোচনা হতে পারে অনেকগুলো জিনিস। এবং আমরা কিন্তু প্রথমত এইগুলোর অসারতাটা বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করেছিলাম আওয়ামী লীগ আমলে। তারপরে এটা রাজনৈতিকভাবে, যখনই রাজনৈতিক শক্তি বুঝতে পেরেছে যে এইটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, তারা যখন এই বুদ্ধিভিত্তিক রসদটা গ্রহণ করেছে, তখন কিন্তু তারা সফল হয়েছে। এখনও কিন্তু আমরা বলছি যে আপনাকে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতে হবে, এবং বিভিন্ন পরস্পর বিরোধী মানে মতাদর্শিক ব্লক কিভাবে একটা জনগণ হিসেবে থাকবে, এটা তাদেরকে বের করতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।